২০০৫ সালে সুনামগঞ্জের ট্যাংরাটিলায় নাইকোর অবহেলায় যে বিস্ফোরণ ঘটেছিল তার দীর্ঘ ২০ বছর পর আন্তর্জাতিক সালিসি আদালত একটি রায় দিয়েছে। সেই রায় বাংলাদেশের জন্য কতটা স্বস্তির, কতটা আক্ষেপের, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। আজকে প্রথম আলোর প্রথম পাতায় একদম আপনার একটি প্রতিবেদন এসেছে, নাইকোর কাছে ১২,৩৭১ কোটি টাকা চেয়ে ৫১২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। যেটার কারণটা আসলে সেই যে সুনামগঞ্জের ট্যাংরাটিলে যে বিস্ফোরণ, সেই কারণে আসলে একটা মামলা থেকে এরকম একটা রায় এসেছে। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো তার আগে একটু পেছনে ফিরে যেতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে এই ট্যাংরাটিলের বিস্ফোরণ বা ঘটনাটা এর পেছনে কি বা কখন হলো ওটা? আচ্ছা, ঘটনাটি অনেক আগের। আসলে নাইকো, আপনি জানেন যে এটি একটি কানাডিয়ান কোম্পানি, মূলত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি। ২০০৩ সালে আমাদের সুনামগঞ্জের ছাতকে ট্যাংরাটিলা যে গ্যাস ক্ষেত্রটি আছে, এটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। নাইকোর সঙ্গে চুক্তি হয়, নাইকো এখান থেকে গ্যাস উৎপাদন করার কথা। তো তারা কাজ শুরু করে ২০০৫ সালে। ২০০৫ সালে যখন আমরা হঠাৎ করি আপনার কাজ শুরুর পরপর ২০০৫ সালের জানুয়ারিতেই ওই গ্যাস ক্ষেত্রটিতে একটি বিস্ফোরণ ঘটে, এবং ঠিক তার কয়েক মাস পরে, মানে এটি রেস যেতে না যেতে জুনে আবার আরেকটি বিস্ফোরণ ঘটে। পরপর আসলে দুটি বিস্ফোরণের ফলে ওখানে আমাদের যে গ্যাসের যে মজুদ ছিল, একটা বড় অংশ গ্যাস পুড়ে যায়। তো স্বাভাবিকভাবেই হচ্ছে যে এটা নিয়ে সরকার তখন হচ্ছে যে এই যে আমাদের যে ক্ষতি হলো, এটা আসলে কয়েক রকমের ক্ষতি। মানে একরকম তো আমরা তো বলতে পারি যে আমাদের যে মজুদ ছিল গ্যাস 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 পুড়ে গেল, গ্যাসের ক্ষতি আপনি হিসাব করতে পারেন, গ্যাসের যে দাম সেই হিসাবে একটা ক্ষতি হিসাব করতে পারেন। কিন্তু এই গ্যাস আমি যদি আমার থাকতো এবং আমি যদি সরবরাহ করতাম, তাহলে আমার অর্থনীতিতে এর যে অবদান বা এর যে ইম্প্যাক্ট, যে প্রভাব, সেই ক্ষতি কিন্তু আরও অনেক বেশি। কিন্তু প্রথমত আমাদের শুরুতে ব্যাপার ছিল যে আমাদের যে গ্যাসের যে ক্ষতি হয়েছিল, আমাদের সম্পদের ক্ষতি হয়েছিল, সেই সম্পদের অন্তত ক্ষতিপূরণ আদায় করে, এটা ছিল আসলে সরকারের প্রথম টার্গেট। তো তার ভিত্তিতে যেটা হয় যে ওই সময় ঠিক পরপরই আসলে এক দেড় বছরের মাথায় সরকার পরিবর্তন হয়, এবং যেই সরকার তখন আসেন তারা নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণ দাবি করে তারা আমাদের যে স্থানীয় আদালত আছেন, সেই আদালতে নাইকোর বিরুদ্ধে একটি মামলা করেন। যদিও নাইকো এই মামলার রাজি ছিল না, আদালত থেকে রায় আমাদের পক্ষে আসে। সরকার তখন যে ক্ষতিপূরণ চেয়েছিলেন সেটি ছিল ৭৪৬,৫০,০০,০০০ টাকা, যদিও নাইকো এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এবং যেটা বলছিলাম আর কি, যে এই যে বিস্ফোরণ, গ্যাস এবং পরিবেশের যে ক্ষতি, সেজন্য প্রায় ১২,৩৭১ কোটি টাকার একটা ক্ষতিপূরণ দাবি করেছিল বাংলাদেশের পক্ষ থেকে। এবং এখন রায়ে বলা হচ্ছে যে তারা ৫১২ কোটি টাকা তাকে পরিশোধ করে। যেটা আমরা আলাপ করছিলাম, আমি যে বলছিলাম যে সরকারের পক্ষ থেকে তখন যে ক্ষতিপূরণটা চাওয়া হয়েছিল ৭৪৬,৫০,০০,০০০ টাকা, তখনই এটা আমাদের যে নাগরিক সমাজের প্রতিনিধি যারা আমাদের এখানে গ্যাস ক্ষেত্রের আপনি বিশেষজ্ঞ বলতে পারেন, তারা এটা তখনই আপত্তি জানিয়েছিল। এবং তেল গ্যাস খনি সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এই তেল গ্যাস খাতে, তারাও এটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এবং আপত্তি জানানোর পর তারা একটি নাগরিক কমিটি গঠন করে তারা একটা ক্ষয়ক্ষতির একটা হিসাব নিরূপণ করেছিলেন। তো তারা যে হিসাবটা করেছিলেন সেটা ছিল ২২,০০০ কোটি টাকার বেশি। দেখুন, তার মানে এই যে সরকারের যে হিসাব তখন ছিল, এর সঙ্গে অনেক তফাৎ। এবং তখন নাগরিক কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এটি আসলে নাইকোকে পার পাইয়ে দেওয়ার একটা চেষ্টা, মানে কম ক্ষতিপূরণ ধরে। ইভেন সরকারের পক্ষ থেকে যে ক্ষতিটা প্রথমে হিসেব করা হয়, সেখানে আপনার গ্যাসের যে মজুদ, মানে আমাদের যে গ্যাসটা ক্ষতি হয়েছে, সেটার যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল সেটা ৩০০ কোটি ঘনফুট ধরা হয়েছিল, যেটা নাগরিক কমিটির হিসাবে ২৪,০০০ কোটি ঘনফুট। মানে অনেক গ্যাপ, কিন্তু অনেক তফাৎ। তো যার ফলে এটা শুরু থেকেই এই বিতর্কটা ছিল। তারপরে যখন এটা আমরা এই আদালত থেকে রায় এসেছিল যে নাইকোর অন্য একটা গ্যাস ক্ষেত্রে নাইকো কাজ করতো ফেনীতে, যে তাদেরকে যাতে গ্যাস বিলটা না দেওয়া হয়, যেহেতু তাদের কাছে আমাদের জরিমানার প্রাপ্য, তারা জরিমানা শোধ করছে না, ক্ষতিপূরণ যেহেতু দিচ্ছে না, তাহলে তাদের যে বিল মাসে পাওনা, এটা থেকে সমন্বয় করার জন্য বিলটা তাহলে হোল্ড করো, এরকম আদালতের নির্দেশ এটা করা হয়েছিল। তারপর যেটা হয়, নাইকো উল্টা আমাদের বিরুদ্ধে এক্সিডের কথা আপনি জানেন, যেটা হচ্ছে আন্তর্জাতিক বলা হয় যে বিরোধ নিষ্পত্তি, এটা সালিসি আদালত। তো সেই আদালতে নাইকো আমাদের বিরুদ্ধে গিয়ে মামলা করে, মানে তারা এখানে নালিশ করে যে তাদের যে পাওনা সেটা আমরা দিচ্ছি না, ঠিক আছে, সেটা যেন দেয়া হয়। তো প্রথমত সেই যে ওই নাইকো যে নালিশ করেছিল বা মামলাটা করেছিল, সেটা ২০১৪ সালে যে রায় আসে, সেটা আসলে নাইকোর পক্ষে যায়। নাইকোর পক্ষ থেকে মানে বলা হয় যে তাদের বিলটা পরিশোধ করার জন্য। এরপরে ২০১৬ সালে আমাদের যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আছে, তারা আরেকটি মামলা করে হাইকোর্টে নাইকোর বিরুদ্ধে, ঠিক আছে। তারা এখানে কোর্টের কাছে দুটি প্রতিকার চায়, যাতে ওদের এই যে এটা বাতিল করা হয়,
মানে ওদের যে সম্পদ সেটা যেন বাজেয়াপ্ত করা হয় এবং ওদের কাছে ক্ষতিপূরণ আদায় করা হয়, যে কোনোভাবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আদালতের রায় আবারও নাইকের বিপক্ষে চলে যায়। আচ্ছা, তো এই যে আমাদের ক্ষতিপূরণের যে দাবি প্রায় আমরা বলছি যে 12,000 কোটি টাকারও বেশি, এবং তারা এখন তাদেরকে রায় দেওয়া হচ্ছে যে 512 কোটি টাকা পরিশোধের জন্য। এই যে ফারাকটা, এটা কি আসলে প্রমাণের ঘাটতি কোনো আছে? সেটা একটা ব্যাপার আছে। আমি যেটা বলছিলাম যে শুরু থেকেই দেখবেন যে আমি বলছি যে আমরা শুরুতে যে প্রথম সরকারের পক্ষ থেকে আমাদের আদালতে যে ক্লেমটা করা হয়েছিল, যে দাবিটা করা হয়েছিল, সেটা পরিমাণ অনেক কম ছিল, হ্যাঁ। যদিও নাগরিক কমিটি অনেক বেশি ছিল। তারপরে যখন এটা উচ্চ আদালতের আমরা রায়ের পর, ক্যাবের রায়ের পর, তখন যে সরকার ছিলেন তারা আবার এটাতে একটু সিরিয়াস হন। তারা এর আগে এটাতে তাদের গাফিলতি ছিল, অবহেলা ছিল। তারা যে আইনজীবী নিয়োগ করেছিলেন, নাইকো যখন আমাদের মামলা করে তার বিপরীতে আমাদের আইনজীবী ছিল, তারও দক্ষতার ঘাটতি ছিল, হ্যাঁ, এবং তারা আসলে মামলাটা ঠিকমতো পরিচালনা করতে পারেন না, যার কারণে প্রথম দফায় আমাদের বিপক্ষে চলে গিয়েছিল রায়। তারপর 2016 সালে আসলে আন্তর্জাতিক মানের আইনজীবী নিয়োগ দেয় সরকার। দেওয়ার পরে সেই আইনজীবীদের পরামর্শে তখন নতুন করে ক্ষতিপূরণ আবার অ্যাসেস করা হয়। এটার জন্য একটা ইন্টারন্যাশনাল কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়। তখন আর আমরা করি নাই অ্যাসেস। আচ্ছা, একটা আন্তর্জাতিক কোম্পানিকে নিয়ে আসা হয়, তারা এখানে এসেছে, ট্যাংরাটিলে গিয়েছে, তারা দেখেছে আসলে এখানে কী পরিমাণ গ্যাসের মজুদ ছিল, আর অগ্নিকাণ্ডের পরে, বিস্ফোরণের ফলে যে অগ্নিকাণ্ড ছিল তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে তারা একটা হিসাব দিয়েছে যে আমাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। তার প্রেক্ষিতে আপনি যে সংখ্যাটি এখন বলছেন যে 12,300 কোটি টাকা, সেটা মানে 101 কোটি 40 লাখ ডলার। মানে আমরা আসলে তখন ডলারে ক্লেম করেছিলাম, আপনি যেটা বলছেন সেটা এখনকার যে 122 টাকা রেট ধরে এটা 12,000 কোটি টাকার মতো হয়। তো তাদের পরামর্শেই তখন আমরা এক্সিডে গিয়ে নাইকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয় এবং সেখানে কিন্তু তখন এই 101 কোটি 40 লাখ ডলার তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়। তো এখন যখন রায়টা আসলো, রায়টা মানে এখনো পূর্ণাঙ্গ রায় আসে নাই, রায়ের একটা সামারি ব্রিফ এসেছে আমরা যতটুকু জানতে পেরেছি ভিতর থেকে। সেখানে বলা হয়েছে যে আমরা 4 কোটি মিলিয়ন মানে 4 কোটি 20 লাখ ডলার, 4 কোটি 20 লাখ ডলার আমরা পাচ্ছি, যেটা আপনি 576 কোটি এরকম 122 টাকা ধরে বলতে পারেন। তো এটা আসলে আমাদের যে দাবি, বা তার আগে আমাদের যে নাগরিক কমিটি যে দাবি করেছিল ক্ষতিপূরণের, তার তুলনায় আমরা এখন যেটা পাচ্ছি সেটা মানে বিস্তর ফারাক। আপনি যদি বলেন যে ইভেন আমাদের যে দাবি এক্সিডে ছিল সেটার সঙ্গে আমরা তুলনা করি, তাহলে এটা 4% মাত্র। তো কেন এত কম গেল? এটা বিশেষজ্ঞরা বলছেন যে মানে ওই এক্সিডের যখন শুনানি হয় এটা নিয়ে, তখন স্বাভাবিকভাবে আমাদের বিপক্ষে যে নাইকোর আইনজীবী যারা আছেন তারা কিন্তু ওই প্রসঙ্গটা তুলেছিলেন যে আমরা শুরুতে আমাদের সরকারের পক্ষ থেকে 746 কোটি টাকা দাবি তোলা হয়েছিল। তার মানে আমরা পরে যখন এক্সিডে আরো বেশি চাইলাম, তার মানে আমাদের দাবির মধ্যে তফাৎ আছে। তো এইটা আমাদের যারা আইনজীবী ছিলেন আমাদের পক্ষে, তারা আসলে কতটা যুক্তি খণ্ডন করতে পেরেছেন এবং এক্সিড আসলে এই বিষয়টা কিভাবে দেখেছে, কেন এত কম আসলো, সেটা আমরা হয়তো এখনো পুরোটা পরিষ্কার না। কারণ হচ্ছে যে যেটা বলছিলাম যে আপনার পুরো রায়টা এখন আসে নাই, পুরো রায়টা আসলে হয়তো এটা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা মহিউদ্দিন, আপনার প্রতিবেদনেই আনু মোহাম্মদ, যিনি হচ্ছে এই তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব, তিনি বলেছেন যে শুরু থেকেই ক্ষতিপূরণ নির্ধারণ এবং মামলা পরিচালনায় দুর্বলতা এবং গাফিলতি ছিল, যেমনটি আপনি বললেন। এবং এমনকি 2008 সালে সরকারের পক্ষ থেকে ক্ষতির যে পরিমাণটি উল্লেখ করা হয়েছিল, পরিবেশবাদীরা তাকে অনেক কম বলেই দাবি করেছিলেন। অর্থাৎ আপনার মানে আপনি যেটা আমি বলছিলাম, হ্যাঁ, যে মানে ওনারা আসলে প্রথম থেকে এটা হচ্ছে যে মেনে নেননি এবং ওনারা এটা প্রতিবাদ করেছিলেন যে এই ক্ষতিপূরণের যে পরিমাণ ধার্য করা হয়েছে সেটি আসলে খুব কম। তার মানে বলা যায় যে কৌশলগত এক রকমের ভুল ছিল বাংলাদেশের জন্য। কৌশলগত ভুল হতে পারে, মানে এক ধরনের ভুল তো অবশ্যই ছিল, কারণ ভুল না হলে ওই সময় নাগরিক কমিটি যেটা, সেটাও যদি নাগরিক কমিটির যে হিসাব সেটা যদি আমলে নেওয়া হতো, বা নাগরিক কমিটিতে যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের সঙ্গে বসে যদি তৎকালীন যে সরকার ছিলেন তারা যদি আলোচনা করে ক্ষতিপূরণ নির্ধারণ করতেন, বা পরবর্তীতে ঠিক তার থেকে ধরেন হচ্ছে যে আমরা 2007-08-এর কথা বলছি, 2016 মানে 8 বছর পরে গিয়ে যখন আন্তর্জাতিক নিয়োগ করে আমরা অ্যাসেসমেন্ট করলাম যে আমাদের ক্ষতি আসলে কত হয়েছে, সেটা আরো আগে করা যেত। তাহলে হয়তো আমরা ক্ষতিপূরণের দাবিটা নিয়ে যে বিতর্ক বা ক্ষতিপূরণের দাবি নিয়ে আমাদের যে 2-3 রকমের হিসাব, এটা হয়তো হতো না। আচ্ছা, তো এক সময় তো নাইকো বাংলাদেশের বিরুদ্ধে মামলাটা করেছিল, তার নিজেদেরকে নির্দোষ দাবি করেছিল। সেই জায়গা থেকে এখন বাংলাদেশ যে রায়টা পাচ্ছে বা পেতে যাচ্ছে, সেটা তো বাংলাদেশের জন্য এক রকমের নৈতিকভাবে বিজয় বলা যায় কিনা? অবশ্যই এটা আপনি বলতে পারেন, কারণ আমরা আসলে নাইকোর এই ঘটনার পর, 2005 সালের ঘটনার পর, আপনি যদি বলেন 2007 সালে যখন আমরা প্রথম মামলা করি স্থানীয় আদালতে, সেই মামলা বাংলাদেশের পক্ষে রায় আসে এবং নাইকোর বিপক্ষে যায়। উচ্চ আদালতে যে মামলাটা হয়েছিল 2016 সালে, সেটি তো হচ্ছে যে এটি বাংলাদেশের পক্ষে যায় এবং আপনার কানাডিয়ান আদালতে নাইকোর দুর্নীতি নিয়ে ইয়ে হয়েছিল, সেখানেও নাইকো আসলে দুর্নীতি সাব্যস্ত হয়েছিল, যে নাইকোর বিরুদ্ধে গিয়েছিল রায়টি। এবং সর্বশেষ এখন যে রায়টি আসলো এক্সিড থেকে বা আসতেছে, মানে আমরা যদি বলি যেহেতু এখনো এটা পাবলিশড হয়নি, যদি পাবলিশড হয় পুরো পাওয়া যাবে, কিন্তু প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পারি যে রাইট হয়েছে, আপনি নির্দ্বিধায় আমরা বলতে পারি যে এটা অবশ্যই আমাদের নৈতিক বিজয়। হয়তো আমাদের দাবি 16 আনা পূরণ হয়নি, আমরা যে দাবিটা করেছি, আমরা যে টাকাটা চেয়েছি তাদের কাছে যে 101 কোটি ডলার, সেখান থেকে 4 কোটি ডলার আমরা পাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু নাইকো কিন্তু সেখানে হেরেছে। অতএব হয়তো আমাদের সুযোগ আছে যে আমরা
ওইটা আরো ইয়ে করতে পারি, সেটা এখনো আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা এটা এখনো পরিষ্কার করেনি, হয়তো পুরো রায় দেখার পরে তারা প্রসিডিউর ঠিক করবেন আসলে পরবর্তী কি করা যায়। আচ্ছা, আপনার প্রতিবেদনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেছেন যে বিলিয়ন ডলারের চেয়ে মিলিয়ন ডলার পেয়ে যে সন্তুষ্টি হওয়ার কিছু নেই আর কি। তো এইটাকে আসলে কিভাবে দেখছেন? এই যেটা আমরা আসলে বলছিলাম, কারণ স্বাভাবিক আমরা যে 101 কোটি ডলার বলছি, মানে এটা বিলিয়ন ডলার আমাদের দাবি, আমরা পেয়েছি মাত্র মিলিয়ন ডলার। তো মানে এটা এত বেশি, কারণ আপনি তো স্বাভাবিকভাবে, আমি এটা দাবি জানলাম, দাবি যদি আমার মাত্র 4% আমি ক্ষতিপূরণ পাই, সেটা তো আমার জন্য আসলে কিছুই না। এবং শামসুল আলম স্যারের সঙ্গে আমি কথা বলছিলাম কালকে, আপনি যেটা বলছেন স্যার এটাও বলেছেন যে আমরা আসলে এটা তো শুধু আমরা সম্পদের দামটা চাচ্ছি, মানে গ্যাসের যে দাম, মানে আমাদের যে গ্যাসটা ক্ষতিগ্রস্ত হলো ওখানে, যে গ্যাসটা আমরা হারালাম, সেই গ্যাসের যে দাম সেটা আমরা চাচ্ছি। আমরা তো এটার যে গ্যাসের যে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের যে প্রভাব, সেভাবে তো আমরা হিসাব করে নিই, তাহলে তো এই ক্ষতিপূরণ আরো অনেক বেশি হতো। এটা তো আমাদের ন্যায্য, আমরা এটা কেন পাবো না? এই জন্য আমাদের এটা খুশি হওয়ার বা সন্তুষ্টর কিছু নেই। হ্যাঁ, এটা আমাদের পক্ষে রায় গেছে, এটা এই পর্যন্ত আমরা, এটা আমাদের জন্য ইতিবাচক যে আমরা রায়টা আমাদের পক্ষে পেয়েছি, কিন্তু ক্ষতিপূরণের যে পরিমাণ সেটাতে আসলে সন্তুষ্ট হওয়ার মতো না, কারণ আমাদের ন্যায্য দাবিটা, আমরা যে ক্ষতিপূরণ দাবি করছি সেটা ন্যায্য, ন্যায়সঙ্গত। আচ্ছা, মহিউদ্দিন, এই যে রায়, এই রায়ের পর কি আসলে বাংলাদেশের নতুন কোনো গ্যাসের খনি বা গ্যাস ক্ষেত্র উদ্ভাবন বা অনুসন্ধানের ক্ষেত্রে পথ কি উন্মোচিত হলো কিনা নতুন করে? অবশ্যই একরকমের, মানে এইটা রায় আসার পরে, যদি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, পূর্ণাঙ্গ রায় আসার পরে হয়তো জ্বালানি বিভাগ এটা নিয়ে বসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এখনো সিদ্ধান্ত আসে নাই। তবে এই সরকার আপনার দেশে যে গ্যাস অনুসন্ধান বা উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে 50টি কূপের কাজ করছেন, এরপরে আরও 100টি কূপ খননের কাজ তাদের পরিকল্পনা আছে। এবং এর মধ্যে এই যে গ্যাস ক্ষেত্রটি, যেটি 2005 থেকে এখন আমরা 2026, মানে 21 বছর ধরে এটি পড়ে আছে, কারণ মামলা পরিচালনার কারণে, যেহেতু এটা মামলা চলছে, যে কারণে আমরা এই গ্যাস ক্ষেত্রটি ব্যবহার করতে পারছি না। তো এই মামলার যদি পূর্ণাঙ্গ রায় চলে আসে এবং চূড়ান্ত রায়ের পরে, তাহলে এই গ্যাস ক্ষেত্রটি আবার পুনরায় ব্যবহার করা যাবে। অলরেডি সরকারের পরিকল্পনায় এই গ্যাস ক্ষেত্রে কূপ খননের বিষয়টি আছে এবং এটি জিপিপি করা হয়েছে। তো যদি এখন সিদ্ধান্ত হয়ে যায়, মানে মামলা যদি মানে ফাইনালি শেষ হয়ে যায়, আমরা মেনে নেই বা ওরা মেনে নেই, সব মিলে যদি শেষ হয়ে যায়, তাহলে তো সরকার এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তাহলে ঠিক করবে যে এরপর আমাদের করণীয় কি। যদি মামলা আর না পরিচালনা না থাকে, তাহলে তো আমাদের এটা কাজ শুরু করতে অন্তত কোনো বাধা থাকলো না, তখন তো এখানে আবার নতুন করে গ্যাস অনুসন্ধান বা উৎপাদনের কাজ শুরু হবে। আচ্ছা, কিন্তু এই যে নাইকোর যে বাজেয়াপ্ত করা সম্পদ, আপনাকে আমার শেষ প্রশ্ন, যে এই বাজেয়াপ্ত করা সম্পদ থেকে আসলে বাংলাদেশ কতটা তাদের যে ক্ষতিপূরণের অর্থ সেটা তারা আসলে আদায় করতে পারবে? এইগুলি আসলে সব এখানে হিসাব নিকাশ করা হয়নি, কারণ আপনি শুধু এখানে দেখেন, এখানে অনেকগুলি ব্যাপার। আমরা যেমন বলছিলাম যে মানে শুধুমাত্র আমাদের গ্যাসের দাম, আমরা যে ক্ষতিপূরণটা চাচ্ছি, সেখানে তো অনেক একটা ফারাক, বিস্তর ফারাক আমরা দেখছি। একই সঙ্গে আমরা যে ইক্সিডে এত বছর ধরে মামলা পরিচালনা করলাম, 2010 সালে যখন নাইকো মামলা করলো, তখনও আমাদেরকে আইনজীবী নিয়োগ দিতে হয়েছে, বা 2016 সালে যখন আমরা মামলা করেছি, আমাদের আইনজীবী, এর পিছনে কিন্তু বিপুল পরিমাণ খরচ হয়েছে। সেই খরচটা এখনো হিসাব করা হয়নি। জ্বালানি বিভাগ এটি হিসাব করছে, তাহলে হয়তো একটা ধারণা পাওয়া যাবে যে আসলে আমরা যে ক্ষতিপূরণ পাচ্ছি, একটা তো আমাদের যে দাবি তার তুলনায় অনেক কম, তারপরে আবার এই ক্ষতিপূরণ আদায়ে আমাদের যে খরচ হয়েছে সেটা একটা ব্যাপার আছে, সেটা হিসাব করতে হবে। বা এখানে নাইকোর যে দেনা পাওনার হিসাবটা আছে, ওদের যেহেতু বিল অনেকদিন ধরে আটকে রাখা আছে, সেইটার হিসাব, আপনি যে সম্পদের কথা বলছেন সেটা বাজেয়াপ্ত করলে, সেটা জব্দ লিখবে, এগুলি সব এখানে হিসাব নিকাশ করলে তারপর হয়তো বোঝা যাবে আসলে যে কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমরা আসলে কতটা পাচ্ছি। ধন্যবাদ মহিউদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম নাইকোকে নিয়ে, আন্তর্জাতিক সালিসি আদালতের যে রায়, সেই রায় এবং বাংলাদেশের জন্য তা কতটা স্বস্তির হলো নাকি আসলে বড় কোনো আক্ষেপের কারণ হলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।